আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের হচ্ছে ক্লাস 9 বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 5 অর্থাৎ পদার্থের গঠন। এই চ্যাপ্টারটার কত আজকে পর্ব 22। আজকে এই 22 নম্বর পর্বে আমরা শিখব আউফবাউ নীতি নিয়ে। অর্থাৎ আমরা এতদিন ধরে বেশ কিছু পর্ব জুড়ে শিখছিলাম কি ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ আমরা এই 7 নম্বর টপিকটা শিখছিলাম। তো এই 7 নম্বর টপিকটা শেখার জন্য অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা শেখার জন্য বোঝার জন্য সম্পূর্ণটাকে আমাকে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা জানতে হবে এবং সেগুলো আমরা জেনেছি। এরপর আমার কোয়ান্টাম সংখ্যাটা জানতেই হবে এবং এই কোয়ান্টাম সংখ্যা আমরা যথারীতি কি আলোচনা করেছি এবং যথেষ্ট পরিমাণ কি শেখার চেষ্টা করেছি। এবার আসো এই নীতিটা কি? নীতিতে আমি বোঝাতে চেয়েছি যে এই ইলেকট্রন বিন্যাসের কিছু নীতি আছে, কিছু নীতি মেনে এই ইলেকট্রন বিন্যাসটা করা হয়। তাহলে এই নীতিগুলা কি? এই নীতিগুলোর মধ্যে 1 নম্বর নীতিটা হচ্ছে আউফবাউ নীতি। 1 নম্বর নীতিটা কি? আউফবাউ নীতি। অর্থাৎ আমি যদি বলি, সাপোজ ধরো কোনো একটা ইলেকট্রনকে যদি আমরা একটা শক্তি স্তর থেকে আস্তে আস্তে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে আমাকে উপরের দিকে যেতে হবে। অর্থাৎ আমি যখন ইলেকট্রন বিন্যাস করব, তখন আগে আমাকে সর্বনিম্ন কক্ষপথে ইলেকট্রনটা ফিল আপ করতে হবে। এরপর আস্তে আস্তে আমি কি উচ্চ শক্তি স্তরের দিকে আমি যেতে থাকবো। অর্থাৎ আউফবাউ নীতিটা কি একটু খেয়াল করে দেখো। নীতিটা হচ্ছে কোনো পরমাণুর ইলেকট্রন সমূহ তাদের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করবে। তাহলে নীতিতে আমি কি বললাম যে কোনো একটা পরমাণুর ইলেকট্রন সমূহ তাদের শক্তির উচ্চ ক্রম, কেমন ক্রম? উচ্চ ক্রম। ভালো করে একটু খেয়াল করে দেখো, উচ্চ ক্রম। অর্থাৎ সেগুলা নিচের দিক থেকে আস্তে আস্তে কোন দিকে যেতে থাকবে? আস্তে আস্তে এই যে উপরের দিকে যেতে থাকবে। অর্থাৎ সে নিচের কক্ষপথটাকে ফিল আপ করবে, দেন আস্তে আস্তে উপরের কক্ষপথ ফিল আপ করতে করতে সে চলে যাবে। ব্যাপারটা এইরকম, ঠিক আছে? তাহলে এই আউফবাউ নীতিটা ব্যাখ্যা করার আগে একটা ব্যাপার ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে অনেকেই যে জিনিসটা ভুল করে, যখন আমি বলি আউফবাউ নীতি, এই আউফবাউ নীতি এটাকে অনেকে ভাবে এটা একটা বিজ্ঞানীর নাম, ঠিক আছে? অনেকে ভাবে এটা একটা বিজ্ঞানীর নাম। আসলে এটা কোনো বিজ্ঞানীর নাম না, এটা আউফবাউ। এই আউফবাউ এই কথাটা এসেছে জার্মান ওয়ার্ড থেকে। কি এটা একটা জার্মান শব্দ। ভালো করে একটু খেয়াল করে দেখো, এই আউফবাউ এই ওয়ার্ডটা কি জার্মান শব্দ, এটা কোনো বিজ্ঞানীর নাম না। তার মানে এই জার্মান শব্দটার অর্থটা হচ্ছে, আমি যদি বাংলাতে করি তাহলে ব্যাপারটা হবে এইরকম যে নিচের দিক থেকে উপর দিকে যাবে। অর্থাৎ এটা কিছুটা এইরকম যে বিল্ডিং আপ, অর্থাৎ নিচের গুলা ফিল আপ করে আস্তে আস্তে, অর্থাৎ নিচের গুলাকে কি করবে? আগে তৈরি করবে আর তারপর আস্তে আস্তে কি করবে? উপরের দিকে তৈরি করবে, ঠিক আছে? আগে গঠন করবে কোন সাইডটা? আগে গঠন করবে নিচের সাইডটা, ঠিক একইভাবে গঠন করতে করতে উপরের দিকে যাবে। এইরকম একটা ব্যাপার বোঝানোর জন্য এই আউফবাউ কথাটা ইউজ করা হয়েছে, ঠিক আছে? তাহলে আউফবাউ কোনো বিজ্ঞানীর নাম নয়। আউফবাউ একটা জার্মান শব্দ, যার অর্থটা হচ্ছে কি বিল্ডিং আপ। ওকে, আচ্ছা, তাহলে এই ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এটা কোনো বিজ্ঞানীর নাম না। তাহলে এখন কথা হলো, তাহলে এই জিনিসটাকে আবিষ্কার করলো কে? আউফবাউ যেহেতু কোনো বিজ্ঞানীর নাম না, আর বিজ্ঞানীর নাম না মানেই কে? এটা আউফবাউ আবিষ্কার করেনি, তার মানে কেউ তো আবিষ্কার করেছে এই নীতিটা। এই নীতিটার প্রবক্তা ধরা হয় বিজ্ঞানী নিলস বোর এবং পাউলিকে। তাহলে এই যে নীতিটা, এই নীতিটার প্রবক্তাকে, এই নীতিটা প্রণয়ন করেছে বিজ্ঞানী নিলস বোর এবং পাউলি, এবং পরবর্তীতে যাদের অবদান রয়েছে এই নীতিটার উপরে, তার মধ্যে একজন হচ্ছে চার্লস জেনেট, একজন হচ্ছে এরউইন মেডলাং, আর একটা হচ্ছে ডিএম ক্লেলস্কি, ঠিক আছে? তাহলে এদেরও কিছু অবদান আছে এই নীতিটাকে সমৃদ্ধ করার জন্য। অর্থাৎ এই নীতিটা আগে প্রবর্তন করেছিল কে? নীতিটা প্রণয়ন করেছে নিলস বোর এবং পাউলি, পরবর্তীতে হেল্প করেছে, কিছু ব্যাপারগুলোকে সংযোজন বিয়োজন করেছে এই 3 জন মানুষ। অর্থাৎ এই সম্পূর্ণ সূত্রটাকে বা নীতিটাকে সমৃদ্ধ করেছে এই 3 জন, আর আবিষ্কার করেছে এই 2 জন। কথাটা কি ক্লিয়ার? ওকে, তাহলে আউফবাউ ওয়ার্ডটা, এই ব্যাপারটা আমরা বুঝেছি। তাহলে এবার চলে আসো নীতিতে কি বলা হয়েছে। এই নীতিতে বলা হয়েছে যে সর্বনিম্ন কক্ষপথে আগ ফিল আপ করবে এবং আস্তে আস্তে ঠিক একইভাবে উপরের দিকে চলে যাবে। যে কথাটা আমি বললাম সেটা কেমন করে? উচ্চ ক্রমে সাজাতে হবে। এখন কথা হলো যে কোনো একটা ইলেকট্রন কোনটা নিম্ন শক্তি স্তরে এবং কোনটা উচ্চ শক্তি স্তরে যাবে, বা কোন শক্তি স্তরটা যে সর্বনিম্ন
আর কোন শক্তি স্তরটা সর্বোচ্চ এটা তুমি কেমন করে আইডেন্টিফাই করবা। এইটা ডিফাইন করার জন্যে তোমাকে একটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে n প্লাস এল এর মান। ভালো করে একটু খেয়াল করে দেখো, এনটা কি আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই যে কেন কোয়ান্টাম সংখ্যা আমরা আগে পড়ে আসলাম, ঘটনাটা বুঝতে পারছো। এরপর চলে আসে এল, এলটা কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই ব্যাপারটাগুলো তোমরা বুঝতে পারছো কেন, কারণ আমরা এর আগে কোয়ান্টাম সংখ্যাটা কি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি, তাই না। এই কারণে আমরা এখানে বুঝতে পারছি যে এনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর এলটা হচ্ছে এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে একটু খেয়াল করে দেখো, এই n প্লাস এল এর মান যার কম হবে সেই শক্তি স্তরটাকে আমরা বলবো সর্বনিম্ন শক্তি স্তর, এবং যেটার ক্রমান্বয়ে বেশি হবে সেক্ষেত্রে আমরা বলবো সেটা উচ্চ শক্তি স্তর, বা ওই শক্তি স্তরের শক্তিটা বেশি। অর্থাৎ আমি যদি উদাহরণস্বরূপ আমি তোমাকে বলি, সাপোজ ধরো 3D এবং 4S, এই দুইটা শক্তি স্তরের মধ্যে কোন শক্তি স্তরটা ছোট আর কোন শক্তি স্তরটা বড়, বা কোন শক্তি স্তরের শক্তিটা বেশি বা কোন শক্তি স্তরের শক্তিটা কম, এইটা কি করে আমি বুঝবো? এটা বুঝবো n প্লাস এল এর মান দেখে। তাহলে একটু খেয়াল করে তুমি একটু দেখো তো, এই জায়গাটাতে এই যে প্রথমে যে 3টা দেখতে পাচ্ছ এইটা n এর মান, এই জায়গাতে যেটা দেখতে পাচ্ছ সেটা এল এর মান। এগুলা কিন্তু আমরা অলরেডি শিখে আসছি, তাই না। তারপরও যদি তোমরা এই ক্লাসগুলো করে না থাকো কোয়ান্টাম সংখ্যার পর্বগুলা, তাহলে সেই পর্বগুলো কিন্তু দেখে আসতে হবে, নইলে এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে পারবা না। ঠিক আছে, এই কারণে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই পর্বগুলো একটু দেখে আসো। কোয়ান্টাম সংখ্যা যে পর্বগুলোতে পড়ানো হয়েছে সেই পর্বগুলো দেখে এসেই এখানে দেখা শুরু করো, তাহলে খুব বেশি বুঝতে পারবা। ওকে, তারপর আমি একটু বলে দিচ্ছি, এইটা হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা মান, এইটা হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা l দ্বারা প্রকাশ করি। তাহলে এটি খেয়াল করে দেখো তো, n এর মান এখানে কত? n এর মান এখানে আছে 3, এরপর দাও প্লাস, এরপর কত আছে l, l এর মান কত দেওয়া আছে d। তাহলে আমরা কি জানি না যে l এর মান যখন 0, 1, 2 তখন এবং 3 তখন এই উপস্তরগুলো হতো s, p, d, f। অর্থাৎ এল এর মান যখন 0 উপস্তর s, এল এর মান যখন 1 উপস্তর p, এল এর মান যখন 2 উপস্তর d, এবং এল এর মান যখন 3 উপস্তর কি হবে f। তার মানে এখানে কি আছে d, এর মানে তুমি বুঝতেই পারছো এল এর মানটা এখানে হবে 2, তার মানে হবে 2, ইকুয়াল টু কত হবে 5। ঠিক একইভাবে আমি যদি এইটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে কি হবে একটু খেয়াল করে দেখো। তাহলে এই জায়গাটাতে হবে n এর মান এবং এল এর মান যোগ করব, তাহলে 4 n এর মান যোগ s, s মানে কত বলো তো, এসটা তো এল। ওকে, তাহলে কি হবে 0 হবে। ওকে, এস উপস্তরের জন্য এল এর মানটা হবে কত 0, তাহলে আমি কত পাবো 4। তাহলে তুমি খেয়াল করে দেখো তো এই জায়গাটাতে 4 বড় নাকি 5 বড়। তুমি দেখেই বুঝতে পারছো যে 4টা ছোট এবং 5টা বড়। এর মানে হলো এইটার শক্তি কম, এইটার শক্তি বেশি। এর মানে 4s অরবিটালটা আগে ফিল আপ করা হবে, এর পরে ফিল আপ করা হবে 3d। আমি কথা কি বোঝাতে পারলাম? তার মানে কোনো একটা শক্তি স্তর কতটুকু শক্তি তার আছে, বা কোনটা একটু কম শক্তি আছে কোন স্তরের, আর একটার কোনটা একটু বেশি শক্তি আছে, এই ব্যাপারটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, আমাকে n প্লাস এল এর মানটা বের করে দেখতে হবে। আশা করেছি এই ব্যাপারটা এখন তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এমন যদি কোনো কন্ডিশন হয়, ধরো এই জায়গাতে আমি অন্য কিছু দিলাম, কি দিলাম, ধরো এই জায়গাতে আমি দিলাম 4p, কি দিলাম 4p। এবার আমি বললাম যে 3d এবং 4p এই দুইটা শক্তি স্তরের মধ্যে কোন শক্তি স্তরটা হচ্ছে উচ্চ শক্তি স্তর আর কোন শক্তি স্তরটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এটা আমাকে একটু বের করে দেখাও। তাহলে তুমি কি করবা, তাহলে তুমি এখানে একটা কাজ করবা, সেটা কি, এই n প্লাস এল এর মানটাকে তুমি যোগ করে দিবা। তাহলে যোগ করে তুমি খেয়াল করে দেখবা যে কোনটার মান বেশি আসে বা কম আসে, তাহলে তো হয়ে গেল। তাহলে এখন দেখো n এর মানটা কত, n এর মানটা হবে 4 প্লাস এখানে p এর মানটা কত, p এর মানটা হবে p উপস্তরের জন্য আমার l এর মানটা হয় কত 1, তাহলে হবে 1। তাহলে আমি ক্যালকুলেশন করলে কত পাবো 5। তাহলে এখন কথা হলো স্যার এই জায়গায় তো আমি পাইলাম কত 5, এই জায়গায় তো আমি কত পাইলাম 5। এখন দুইটা তো ইকুয়াল হয়ে গেল, 5 5 ইকুয়াল হয়ে গেল না। তাহলে 5 5 যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমি
কেমন করে বুঝবো যে কোন শক্তি স্তরটা নিম্ন আর কোন শক্তি স্তরটা উচ্চ? এটা বোঝার জন্য তখন আমাকে খেয়াল করতে হবে এন এর মান। তখন আমাকে কোথায় নজর দিতে হবে? তখন আমাকে এই যে এন এর মানে নজর দিতে হবে, এন এর মানে নজর দিতে হবে, ঠিক আছে? তাহলে এই এন প্লাস এল এর মান যদি সমান হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে এন এর মানটাকে। এন এর মান একটু খেয়াল করে দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে 3, এটার ক্ষেত্রে হচ্ছে 4। তার মানে এই যে এই জায়গাটা অর্থাৎ এইটা হচ্ছে ছোট, তার মানে হলো এই জায়গাতে এইটা নিম্ন শক্তি স্তর আর এইটা উচ্চ শক্তি স্তর। অর্থাৎ তোমাকে যদি আমি লিখতে বলি এইটা হবে কি নিম্ন শক্তি স্তর এবং এই 4p হবে কি উচ্চ শক্তি স্তর। এর মানে হলো ইলেকট্রনটা আগে এইটাতে যাবে, এইটা ফিল আপ করার পরই ইলেকট্রন এখানে যাবে। ব্যাপারটা কিছু মা ও শিশুর মতো। যেমন তোমার মা তোমাকে পেট পুরে না খাইয়ে নিজে খায় না, ঠিক তেমন ব্যাপারটা। অর্থাৎ এইটা যদি বাচ্চা হয় আর এইটা যদি মা হয়, অর্থাৎ বাচ্চা ছোট জিনিস, ছোট মানুষ, আর মাটা বড় বড় মানুষ। এ কারণে কি এই ছোট মানুষটা যতক্ষণ পেট পুরে খেতে না পারবে ততক্ষণ পর্যন্ত মা বা এই বড় মানুষটা খাবে না। অর্থাৎ সর্বনিম্ন শক্তি স্তরটা ফিল আপ করতে হবে, এরপরে উচ্চ শক্তি স্তরের দিকে ইলেকট্রনটা ধাপিত হবে। এটাই কি, এটাই হচ্ছে আহুপাও নীতি, তাই না? একটু কথা তুমি চিন্তা করে দেখো না, যখন একটা বিল্ডিং তৈরি করা হয় তখন সেই বিল্ডিংয়ের যদি নিচতলাটা তৈরি করা না হয়, সেই বিল্ডিংয়ের যদি বেসমেন্টটাই তৈরি করা না হয়, তাহলে এই বিল্ডিংটাকে আসলে উপরের দিকে উঠবে? এই বিল্ডিংটাকে উপরের দিকে নিয়ে যাওয়া সম্ভব? সম্ভব তো না। বিল্ডিংটাকে যদি আমি উপরের দিকে নিয়ে যেতেই চাই তাহলে অবশ্যই আগে কি করতে হবে? নিচতলাগুলোকে ফিল আপ করতে হবে, দেন আমি উপরতলার দিকে যেতে পারবো। এই নীতিটাও ঠিক ওই রকমটাই। এই কারণে তো এই নীতিটার নাম দেওয়া হয়েছে বিল্ডিং আপ নীতি, তাই না? ব্যাপারটা কি বুঝতে পেরেছো? ঠিক আছে। তাহলে এবার যখন আমরা ইলেকট্রন এর শক্তি স্তরগুলোকে সাজাবো তখন কেমন করে সাজাবো চলো এই ব্যাপারগুলো একটু দেখে ফেলি। সেটাকে একটু খেয়াল করে দেখো, এই জায়গাতে লেখা আছে কি 1s, অর্থাৎ এই শক্তি স্তরগুলো, অর্থাৎ যখন এন এর মানটা কত হচ্ছে 1 তখন তার শক্তি স্তরগুলো আমি লিখে রেখেছি। 2 এর ক্ষেত্রে শক্তি স্তর লিখেছি 3, 4, 5, 6, 7, 8। তো এইরকম ক্ষেত্রে শক্তি স্তরগুলা কি কি হতে পারে সেগুলো আমি লিখে রেখেছি। এখন এই জায়গাতে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনগুলা হচ্ছে নিম্ন শক্তি স্তর এবং আস্তে আস্তে কেমন করে উপরের শক্তি স্তরের দিকে গেছে, এই ব্যাপারগুলো এখান থেকে একটু খেয়াল করতে হবে এবং শিখে ফেলতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এই জায়গাটাতে আগে ইলেকট্রন যাবে কোথায়? আগে ইলেকট্রনটা যাবে এই জায়গাটাতে, অর্থাৎ 1s এ প্রবেশ করবে, কারণ এটার শক্তি খুবই কম। এরপরে ইলেকট্রনটা বের হয়ে চলে আসবে কোথায়? এই জায়গাটাতে 2s এ ইলেকট্রন যাবে। 2s এ ইলেকট্রন যাওয়ার পর তার উচ্চ শক্তি স্তরটা কি আছে? এই যে 2p আছে। তারপর 3s এ যাবে, 3s থেকে চলে যাবে 3p তে। এরপর 3p ফিল আপ হওয়ার পর চলে আসবে 4s এ। 4sটা ফিল আপ হয়ে গেলে চলে যাবে 3d তে। 3d ফিল আপে চলে আসবে 4p তে। 4p ফিল আপ হওয়ার পরই আসবে 5s। 5sটা যখন ফিল আপ হয়ে যাবে তখন চলে যাবে 4d তে। 4dটা যখন ফিল আপ হয়ে যাবে তখন চলে আসবে 5p তে। 5p ফিল আপ হওয়ার পর চলে আসবে 6s এ। 6s ফিল আপ হওয়ার পর চলে যাবে 4f। 4fটা যখন ফিল আপ হবে দেন আসবে 5d, তারপর আসবে 6p, তারপর আসবে 7s। এরপর 7s ফিল আপ হয়ে গেলে ইলেকট্রন চলে যাবে 5f এ। এরপর 5f ফিল আপ হলে আসবে 6d, এরপর আসবে 7p, এরপর আসবে 8s। অর্থাৎ আমি যেই দাগগুলা দিলাম তীর চিহ্নগুলা দেখেই বুঝতে পারছো কোনগুলা একটু নিম্ন শক্তি স্তর এবং কোনগুলা আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরের দিকে গেছে। এর মানে হলো এইটা একটু শক্তি কম, তার থেকে এটার একটু বেশি, তার থেকে এটার একটু বেশি, তার থেকে এটার একটু বেশি, এইভাবে সিকোয়েন্সিয়ালি এই পর্যন্ত চলে এসেছে, তাই না? যদি তুমি দুই একটা চেক করতে চাও দেখো, একটু খেয়াল করে দেখো। তুমি যদি এটাই চেক করতে চাও একটু খেয়াল করে দেখো না, এই যে 1 তাই না, প্লাস এস, এস এর জন্য 0 ইকুয়াল টু কত হবে 1। এরপর এখানে আসো 2, এখানে খেয়াল করো 2 প্লাস এস মানে কত 0 ইকুয়াল টু 2। এরপর এটাতে যাবে, তার মানে এন, এন এর মানটা 2 প্লাস এখানে কি আছে পি, পি মানে কত? পি মানে হচ্ছে 1, তাই না? তাহলে হবে কত 3।
এরপর চলে আসো এইটাতে, এরপর একটু খেয়াল করে দেখো 3 প্লাস কি আছে এস মানে 0 এখানে কত হবে 3। এরপর দেখো 3p, তাহলে 3 প্লাস পি এর জন্য কত হবে এস পি, তার মানে কত হবে এখানে হবে 1 হবে, 1 এগুলো কত হবে 4। তুমি কি একটা জিনিস খেয়াল করে দেখেছো, এই যে দেখো 1 2 3, এরপর চলে আসো কত 3 4, অর্থাৎ একটু একটু করে বাড়ছে। এখন ঘটনা হলো এই জায়গাতে কেন 3 3 হলো এবং 3 3 হওয়ার পরে এটা আগে এটা পরে কেন, একটু খেয়াল করে দেখো। তখন যখন সমান হয়ে যায় তখন আমি এই এন এর মানটা খেয়াল করব। এন এর মানটা যখন আমি খেয়াল করে দেখব তখন এই যে 2 এই যে 3, অর্থাৎ এন এর মান এই জায়গাটাতে ছোট না, কারণ এটা সমান হয়ে গেছে। যখন সমান হয়ে যাবে তখন কোনটা নিম্ন আর কোনটা উচ্চ এইটা আইডেন্টিফাই করার জন্য আমাকে এন এর মানের দিকে তাকাতে হবে। এই ক্ষেত্রে এন এর মানটা যেটা ছোট সেটা হবে নিম্ন শক্তি স্তর, এন এর মানটা যেটা হবে বড় সেটা হবে উচ্চ শক্তি স্তর। তার মানে এই জায়গাতে এটা যেহেতু ছোট 2, তার কারণে এটা আছে উপরে, মানে আগে ফিল আপ করতে হবে, মানে নিম্ন শক্তি স্তর। এরপর আছে 3, এর মানে হবে এটার তুলনায় এটা উচ্চ শক্তি স্তর, তাই না? এরপর ইলেকট্রনটা এই 3তে যাবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? ঠিক একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করতে থাকি, মানে এটা কি এন প্লাস এল এর মান ক্যালকুলেশন করছি না, এন প্লাস এল এর মান ক্যালকুলেশন করলে দেখবা যে সবগুলো কি সিকুয়েন্সিয়ালি আছে। ব্যাপারটা আশা করি কি তোমরা বুঝতে পেরেছো, তাই তো? তাহলে এবার ইলেকট্রনটা কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে কেমন করে যাবে এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন তো এইভাবে ছবি এঁকে এঁকে করতে পারবো না, তখন আমাকে এই বাম থেকে আস্তে আস্তে লিখে ডান দিকে চলে যেতে হবে, মানে লিখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে, বা যখন কিছু ম্যাথ করব এসবের সুবিধার্থে। ঠিক আছে? তাহলে আশা করছি ওই ব্যাপারটা আমরা শিখবো এবং শিখতে পারবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। তো আজকে যে ব্যাপারটা শিখালাম যতটুকু, এটাতে কোনো প্রবলেম নাই, তাই তো? তাহলে এরপর বাম থেকে ডান দিকে কেমন করে লিখে যাব এবং কার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত এবং ইলেকট্রন বিন্যাস অ্যাকচুয়ালি কেমন করে করতে হয় সেই ব্যাপার নিয়ে নেক্সট পর্বে শিখবো ইনশাল্লাহ। অর্থাৎ আজকে আমরা কি শিখলাম নীতি সম্পর্কে, এরপরে আমরা শিখবো ইলেকট্রন বিন্যাস নিয়ে ইনশাল্লাহ, অর্থাৎ পরের পর্বে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।